স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মহিউদ্দিন। মুক্তিযুদ্ধ না করেও সনদ নেওয়ার প্রমাণ পেয়ে ৩৫ জন সরকারি কর্মকর্তার সনদ বাতিল করেছে সরকার। অথচ একই সময় ভুয়া প্রমাণিত হলো ৫ সচিব এখনো মুক্তিযোদ্ধা হিসেবে বহাল তবিয়তে আছেন। এসব নিয়ে আজকের আলোচনা ছাঁটাইয়ের নাটাই। কথা বলতে স্টুডিওতে আছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম ও মোজাম্মেল হক, আছেন ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির এবং লেখক ও সাংবাদিক মুক্তিযুদ্ধ গবেষক আফসান চৌধুরী। স্বাগত আপনাদের। মাননীয় মন্ত্রী, আমি একটু অনেকগুলি পত্রপত্রিকার রিপোর্ট আমার কাছে আছে, আমি একটু মিলিয়ে মিলিয়ে পড়ি। একটি পত্রিকা এরকম বলছে যে ৫ সচিবের মুক্তিযুদ্ধ সনদ বাতিল হচ্ছে। তারা হলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মাসুদ সিদ্দিকী, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান, স্বাস্থ্য সচিব নিজামুদ্দিন মিয়া, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব শওকত হোসেন এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উনি আবার যুগ্ম সচিব আবুল কাশেম তালুকদার। এই কথা কি ঠিক? আসলে ৫ সচিবের এটা বাতিল হচ্ছে? যতক্ষণ পর্যন্ত আমি বাতিল না করি ততক্ষণ পর্যন্ত আমি তো ঠিক বলতে পারছি না। তারা কি মুক্তিযোদ্ধা? এটা তারা দাবি করেছেন মুক্তিযোদ্ধা। আপনি কি তবে জানেন আমি তাদের সম্পর্কে? প্রমাণের অপেক্ষায় আছে যে তারা যে সমস্ত কাগজপত্র আমি দাখিল করে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট গ্রহণ করেছে সেগুলো আমরা বিভিন্ন সংস্থায়, গোয়েন্দা সংস্থায় তাদের সার্টিফিকেট যে সংস্থায় পরীক্ষা করা হলো, যে ৩৫ জনকে আপনি বাতিল করেছেন, যে ৩৫ জনকে বাতিল করেছেন তাদেরকে আলাদা সংস্থা পরীক্ষা করেছে? না না, তো সেটা করার চলাকালীনই দুর্নীতি দমন কমিশন যেহেতু একটা স্বীকৃত মানে মানুষের আস্থাশীল একটা প্রতিষ্ঠান, তারা স্ব-উদ্যোগে এই সমস্ত কাগজপত্র চেয়ে নিয়ে গেছেন আমাদের এক দেশে দুই আইন হলো না? একটু সচিবদের জন্য আলাদা আইন? শুনুন দয়া করে। ওনারা এগুলো নিয়ে গেছেন স্বপ্রণোদিত হয়ে, এবং আমরা মনে করেছি যে তাদের সেখানে হলে বোধহয় আরো নিরপেক্ষ হবে, সেই জন্য আমরা অপেক্ষায় আছি ওনারা কি রিপোর্ট করেন। আর ওনাদের রিপোর্টেই আমরা মানব এমন কথা নয়, এটা নিশ্চয়ই আমাদের মন্ত্রণালয় আমরা যাচাই বাছাই করব। ইত্তেফাক বলছে হাইকমান্ডের সিদ্ধান্ত পেলে এই ৫ সচিবের সনদ বাতিল হবে। এটা ইত্তেফাকের ধারণা প্রসূত। হাইকমান্ডের এমন কোনো দায় থাকে নাই যে কাউকে অমুক্তিযোদ্ধাকে মুক্তিযুদ্ধ করে। হাইকমান্ড অর্থ কি? মন্ত্রী আমি, আমার উপর হাইকমান্ড একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী। আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী এমন কোনো দায়বদ্ধতা এদের কাছে নাই যে এদেরকে মুক্তিযোদ্ধা না বানানো হলে বা না থাকলে বা তারা মিথ্যা প্রমাণিত হলে এটা প্রধানমন্ত্রীর কিছু আসে যায়। আপনি মনে করেন কিনা যে ৫ জন সচিবের নৈতিক কারণে পদত্যাগ করা উচিত? তাদের বিরুদ্ধে এরকম অভিযোগ করা হয়েছে। অভিযোগ আসলেই পদত্যাগ করা উচিত এটা আমি মনে করি না। তো আমি মনে করি যে তারা নিশ্চয়ই ঘটনাটা জানেন। যদি তারা মনে করেন বা তারা নিজেরা যদি, তাদের সত্যটা তো তাদের কাছে জানা আছে, যারা নিজেরা না করে সংগ্রহ করেছেন তাদের অবশ্যই আত্মসম্মান বোধ থাকলে তাদের স্বেচ্ছায় চলে যাওয়া। তাদের মধ্যে খোদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবও রয়েছেন। হ্যাঁ আছেন। অভিযুক্ত ব্যক্তিকে আমি এখনই দোষী বলবো না, কারণ যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হয় এটা প্রমাণের প্রক্রিয়া দিন। যেমন আপনার এই যে যুদ্ধ অপরাধীদের বিচার চলছে দীর্ঘদিন যাবৎ, আমরা তাদের ফাঁসি দাবি করছি অভিযুক্ত ব্যক্তি, কিন্তু যতক্ষণ পর্যন্ত আদালত রায় না দিচ্ছে হয়তো আমরা ধারণা করছি যে এটা হতে পারে রায়। তো আমি এখন ধারণা প্রসূত আপনার ধারণাটা, আপনি রীতিমতো তদন্ত করেছেন, তদন্তের প্রতিবেদন নিয়েছেন, তারপর আপনি বলছেন যে তাদের প্রতিবেদন আমি পাওয়ার আগেই কাগজপত্র নিয়েছেন। কাগজপত্র প্যারালালি আপনার কাছেও আসছে, দুদকের কাছেও যাচ্ছে, কিন্তু তারপরও আপনি ৫ সচিবের ব্যাপারে আপনি বলছেন ধারণা প্রসূত। দেখেন, এটা সস্তা জনপ্রিয়তার জন্য কথা বলা আপনাদের অভ্যাস হতে পারে, বাট আমরা যা করি ন্যায় মতো কাজ করি, এবং ন্যায় মতো কাজ করার মতো সাহসিকতা এবং দক্ষতা। সস্তা জনপ্রিয়তা বিষয়টা কি মাননীয় মন্ত্রী? জি, সস্তা জনপ্রিয়তা বিষয়টা কি? এই যে অমুকরা করেছে অমুকরা হলে হবে, তা আপনি একটু তো সময় অপেক্ষা করবেন যে হচ্ছে কিনা। আগে বলে দিলেন যে হবে না। না, আমি হবে না বলি নাই, আমি হবে কিনা জানতে চেয়েছি। হ্যাঁ নিশ্চয়ই হবে। যারা মিথ্যা তথ্য দিয়ে সে যেই হোক, সচিব শুধু না, সেটা রাষ্ট্রপতি হোক আর দেশের পিয়ন হোক, সকলের জন্য এক আইন। আমরা ভিন্ন একই রকম আইন, একই আইন ভিন্ন ভাবে প্রয়োগ হবে, একভাবে প্রয়োগ হবে। শুধু একটা দুদক নিচ্ছে বলে একটু দেরি হচ্ছে। জি। জনাব শাহরিয়ার কবির, ভুয়া মুক্তিযোদ্ধারা শুধু সরকারি সুযোগ সুবিধা নিচ্ছেন তাই নয়, এদেরকে কেউ মুক্তিযোদ্ধা সংগঠনের নেতৃত্বে পর্যন্ত চলে আসছেন। প্রতিপক্ষকে ঠেকাতে, দলে ভারী হতে প্রকৃত মুক্তিযোদ্ধারাও তাদের সহায়তা করছেন। বিষয়টিকে আপনি কি? না, বিষয়টা খুব উদ্বেগজনক। দেখুন, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের যে অবমূল্যায়ন, এটা মানসিকতাটা কি? এই মানসিকতাটা হচ্ছে জামাতি মানসিকতা, পাকিস্তানি মানসিকতা, যে
ওই সব কিছুকে নাকচ করে দেয়া, এই মনোভাবটাই হচ্ছে আমাদের কাছে খুবই ন্যাক্কারজনক মনোভাব মনে হয়। অনেক মুক্তিযোদ্ধার মধ্যে এই প্রবণতা আছে। অনেক মুক্তিযোদ্ধা তো আমরা দেখেছি জামাতেও জয়েন করেছে। জামাতের একটা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ আছে, একবার আমরা যাচাই করে দেখেছিলাম, ওরা যদিও দাবি করে 2000-এর মতন, আমরা খোঁজ নিয়ে দেখেছি প্রায় 500-র মতো মুক্তিযোদ্ধা আছে ওদের কল্যাণ পরিষদে। তো এই পদস্খলন যেমন মুক্তিযোদ্ধাদের মধ্যে হয়েছে কারো কারো মধ্যে, আবার আপনি যদি গ্রামে গঞ্জে গিয়ে দেখেন, ওই যে জামাতের কথাটা বললাম না, উত্তরবঙ্গের একটা গুচ্ছ গ্রামে জামাতিরে গিয়েছিল, মুক্তিযোদ্ধারা থাকেন একেবারে হতদরিদ্র মুক্তিযোদ্ধারা। জামাত তাদেরকে 15 থেকে 25,000 টাকা মাসে ভাতা দেয়, ওই যারা ওই কল্যাণ পরিষদের জয়েন করবে। ওদের ওখানে গেছে, ওরা যখন দেখতে পেল যে এরা জামাতিদের সংগঠন, যারা একবেলা যাদের খাবার ঢোকে না তারা প্রত্যাখ্যান করেছে যে জামাতের মুক্তিযোদ্ধা সংগঠন আমরা ঢুকবো না। জামাতের এমন কি- মুক্তিযোদ্ধাও কিন্তু বাংলাদেশে আছে যাদের জামাতের- এতটা প্রখর আত্মমর্যাদা। জামাতের কি স্বার্থ ছিল যে মুক্তিযোদ্ধাদের 15 থেকে 25,000 টাকা দিবে? ও না, জামাত এটা করেছে। জামাতের একটা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ বলে একটা সংগঠন আছে, আচ্ছা, তারা মুক্তিযোদ্ধাদেরকে রিক্রুট করছে, তারা এটা বোঝাবার জন্য যে এটা শুধু তারা 71-এর রাজাকারদের সংগঠন, আলবদরদের সংগঠন না, তারা মুক্তিযোদ্ধাদের ওয়েলফেয়ার করে, এরকম একটা হিসেবে প্রমাণ করবার। এটা কি আমাদের জন্য ভালো? মানে জামাত যদি প্রশ্ন ওঠে না। আপনি দেখেছেন যে কি তাদের জেনুইন মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর ঘটনায় তখন যে সম্মেলন করেছিল, ও যখন প্রতিবাদ করেছে তাকে লাথি মেরে ওখান থেকে বের করে দিয়েছে। সেটা নিয়ে শহীদ মিনারে আমরা সমাবেশ করেছি, পোস্টার করেছি, নির্মূল থেকে প্রচন্ড বিক্ষোভ করেছে যে এই মুক্তিযোদ্ধা কারা, যারা জেনে বুঝে জামাতে যোগ দিচ্ছে। এগুলো হচ্ছে পদস্খলন, এটা বিভিন্ন সময় হয়েছে। এটা বিশেষ করে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর থেকে আমরা দেখেছি যে কি মুক্তিযোদ্ধাদের কেনা, এগুলো বিক্রি, এগুলো শুরু হয়েছে। এগুলো তো এগুলোর কথা বাদ দিন, আমার কথা হচ্ছে যে অনেকেই বলছেন, যেমন কালকে থেকে এই আলোচনা যখন শুরু হয়েছে, যে যেহেতু সরকার অনেক সুযোগ সুবিধা দিচ্ছে সেই জন্যে ভুয়ার সংখ্যা বাড়ছে বা এই প্রবণতাটা বাড়ছে। আমার কথা অনেকে বলছে যে তাহলে তো সরকারের সুযোগ সুবিধাগুলো এগুলো বাতিল করে দেওয়া উচিত, এরকম একটা মত আছে। মুক্তিযোদ্ধা, তিনি মুক্তিযুদ্ধ করেছেন, আজকেও অনেক জায়গায় আলোচনা হয়েছে, তার ছেলেরা, তার নাতিরা, এরা কেন সুযোগ সুবিধা পাবে? নাতি পর্যন্ত আমি যেতে চাই না, ছেলেদের ব্যাপারেও আমাদের কথা আছে। আমি দেখেছি বহু মুক্তিযোদ্ধা সর্বশান্ত হয়ে গেছেন 71-এ মুক্তিযুদ্ধ করতে গিয়ে, সমস্ত হারিয়েছেন। এবং আমি আজকেই একটা খবরের কাগজে জহির রাহানের কথা বলছিলাম, যে জহির রাহান যিনি পাকিস্তানের শুধু সেরা পরিচালক ছিলেন না, অত্যন্ত ধনী একজন পরিচালক ছিলেন, তিনি যখন মারা যান কপর্দক শূন্য, তার ব্যাংকে একটা পয়সা ছিল না, তার ছেলেদেরকে দুবেলা খাবার দিতে পারেনি, পড়াশোনা তো দূরে থাকুক, এইভাবে তারা বড় হয়েছে। এরকমও মুক্তিযোদ্ধা পরিবার তো আছে, তাদের ছেলেদের জন্যে, যেটা গত 96 সালে শেখ হাসিনা সরকার প্রথম এসে মুক্তিযোদ্ধার সন্তানদের যে কোটা করলেন, এগুলো দরকার আছে। কিন্তু পাশাপাশি আমরা যেটা বলছি, অনেক সচ্ছল মুক্তিযোদ্ধা ভাতা নিচ্ছেন, যদিও এই সরকার ভাতা বাড়িয়েছে, এখন কত মোজাম্মেল ভাই বোধহয় 5,000 টাকা। এটা নিয়ে হাইকোর্টের একটা রায় তখন 2005 সালে বেরিয়েছিল যে মুক্তিযোদ্ধাদেরকে 500 টাকা তখন ভাতা দেওয়া হতো, বলে এটা তো ভাতা নয়, ভিক্ষা দেওয়া হয়, মুক্তিযোদ্ধারা ভিক্ষা করবার জন্য দেশ স্বাধীন করেননি। হ্যাঁ, এটা তখন আমি আর মুনতাসির মাহমুদ তখন প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলাম যে কি পাশের দেশ আমাদের ভারতে 15 থেকে 20,000 রুপি তাদেরকে সম্মানী দেওয়া হয় স্বাধীনতা সংগ্রামীদের। কিন্তু এই ভাতাটাও আমরা দেখেছি সচিব থেকে শুরু করে অত্যন্ত বিত্তবান মুক্তিযোদ্ধারা তারা কিন্তু ভাতা নিচ্ছেন, তারা মনে হয়েছে এটা আমাদের দাবি। তা আমরা বললাম না, ভাতার ক্ষেত্রে আপনারা একটা পার্থক্য টানতে হবে। অসচ্ছল মুক্তিযোদ্ধারা ভাতা পাবেন, সমস্ত মুক্তিযোদ্ধা, একজন কোটিপতি মুক্তিযোদ্ধা কেন তাকে 5,000 দিতে হবে? ওই 5,000 টাকা যদি আমি একজন অসচ্ছল মুক্তিযোদ্ধাকে দেই, সে 5,000 টাকা আমি 10,000 টাকা করে দিতে পারি। কোটিপতি মুক্তিযোদ্ধারা আসলে ভাতা নেন কেন? মানে তাদের মোজাম্মেল ভাই বলতে পারবেন, আমরা আগের মন্ত্রীকে আমরা বহুবার বলেছি। মোজাম্মেল ভাইও একজন খুব মানে নাম করা মুক্তিযোদ্ধা, আপনি কি মুক্তিযোদ্ধা ভাতা নেন? এখন নেইনি, এখন পর্যন্ত আপনি নেন নাই? নেইনি। কে তবে 40 বছর? আমি একটু অনারেবলি বিনয়ের সাথে, আমি একটু শাহরিয়ার ভাইয়ের সাথে ডিফার করছি, যে এটা সম্মানী ভাতা সেটা এক জিনিস, আর আর্থিক সহযোগিতা নেওয়া এক জিনিস। তো আমি মনে করি যে ভাতা একটা হওয়া উচিত কমন সব না, না, মুক্তিযোদ্ধাদের জন্য। মোজাম্মেল ভাই, ভাতার কিন্তু দ্বিতীয়তটা আমি হচ্ছে, বিরোধিতা করছি না, আমি আমি বলছি যেটা মনে করি, যেটা গভর্নমেন্ট করে নেই, করা উচিত যে তাদের চিকিৎসা ব্যয়, যাতায়াত ভাড়া, এগুলো সব ফ্রি হওয়া উচিত। কারণ তারা ওয়ার হিরো, তারা দেশকে স্বাধীন করেছে বলেই আজকে এই যে বাংলাদেশে এতগুলো টেলিভিশন চ্যানেল, পাকিস্তানের 23 বছরে আমরা কি পেয়েছিলাম এই ভূখণ্ডের লোক, কাজেই যা কিছু হয়েছে
যদিও স্বাধীনতার বিরোধী শক্তি ৭৫-এর পর থেকে প্রায় এক নাগারে ২০-২৫ বছর ক্ষমতা ছিল, তারপরেও দেশের যেটুকু উন্নতি হয়েছে সেটাই আপনার দেখেন, তার কারণে দেশ এই পর্যায়ে আসছে। তাই যারা সর্বস্ব ত্যাগ করে এবং জীবনকে বাজি রেখে যুদ্ধ করেছে তাদের একটা সম্মানজনক জীবন থাকবে। আর যদি না আর রাজনীতি কারা মুক্তিযুদ্ধের কাছে একটু যদি দয়া করে একটু শুনেন, জি মুক্তিযুদ্ধে শুধু রাজনৈতিক কর্মী বাদে কোন মানে সচ্ছল পরিবারের কোনো লোক মুক্তিযুদ্ধ করেনি। আমি আবার আই রিপিট ইট, রাজনৈতিক কর্মী বাদে, সেটা ছাত্রলীগ হোক, ছাত্র ইউনিয়ন হোক, এরকম যারা রাজনীতি করে রাজনৈতিক কারণে মুক্তিযুদ্ধে গেছে। আর অন্য যারা গেছে সব খুবই অতি সাধারণ পরিবারের লোক। এবং আপনি হিসাব করেন যে সেই দিন জনসংখ্যা ছিল ৭.৫ কোটি, কমপক্ষে ৩ কোটি লোক মুক্তিযুদ্ধ যাওয়ার মতো বয়সী ছিল, ১৫ থেকে ৪০ বছর। ৩ কোটির মধ্যে ১.৫ কোটি আপনার মহিলা বাদ দেন, ১.৫ কোটি পুরুষ মানুষ ছিল যে ১৫ বছর থেকে ৪০ বছরের বয়সের মধ্যে। তো ৩ কোটির মধ্যে 1% গেলেও ৩ লক্ষ যেত। কিন্তু আমাদের ২ লক্ষ মুক্তিযুদ্ধ, এই যে এত কিছু হয়েছে তারপরে ২,১২,০০০। আমরা এই প্রসঙ্গে আবার 1% লোকও জানে, 0.5% লোকও জানে তাদের 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 অবশ্যই অবদান আছে। আমরা একটু জনাব আফসান চৌধুরী আপনার কাছে আসি যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের নিয়ে আপনি তৃণমূল পর্যায়ে কাজ করেছেন, আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই বেশি বেশি সুবিধা নিচ্ছেন, কিন্তু এমন অনেকেও তো আছেন যে মুক্তিযুদ্ধ হয়েও কোনো রকম কোনো সুবিধা বা সনদের দিকে তারা যান নাই। তাদের অবস্থা আসলে কেমন, বা তারা এই ব্যাপারটাকে কিভাবে দেখেন? এখানে দুইটা দল আছে। একটা হচ্ছে আমার যেসব বন্ধুরা মুক্তিযোদ্ধা, তারা কেউ সার্টিফিকেট নেয়নি। আমি খুব আশ্চর্য হয়ে গেছি, আমি জিজ্ঞেস করেছিলাম কেন, তো বলে যে মুক্তিযোদ্ধা তো সার্টিফিকেট নেওয়ার আমার দরকার হয় না। তো সার্টিফিকেটের ব্যবসাটা কিন্তু শুরু হচ্ছে স্বাধীনতার পর পর। এবং আমি ওই প্রথম দলিল যেটা মুক্তিযুদ্ধ বিষয়ক এবং সনদ বিষয়ক এবং পদক বিষয়ক দলিলটা, আমি মুক্তিযুদ্ধের দলিলপত্র প্রকল্পে যখন কাজ করছিলাম আমি ওটা দেখেছি। তাতে কিন্তু যদি দেশ স্বাধীন হয়েছে ডিসেম্বর মাসে, জানুয়ারি মাসে কিন্তু নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করার এই প্রচেষ্টাটা শুরু হয়ে গেছে। মোটামুটি রাজনীতিবিদরা অনেক ক্ষেত্রেই এই ব্যবসার সঙ্গে জড়িত হয়ে গেছেন। তো মানুষের মধ্যে স্বাধীনতার পরে সার্টিফিকেটের প্রতি আগ্রহ ছিল না, কোনো আগ্রহ ছিল না। এটা যখন হয়েছে আপনাকে এটা সুবিধা দেওয়ার সুযোগটা হয়েছে, তখনই সার্টিফিকেট ব্যবসাটা শুরু হয়েছে। আমার মনে আছে আমাদের মুক্তিযুদ্ধ দলিলপত্রে একটা ছেলে ছিল, সে মুক্তিযোদ্ধা হিসেবে চাকরি পেয়েছিল, এটা অ্যাকাউন্টস অফিসার। আমি জিজ্ঞেস করলাম আপনার বয়স কত ছিল? বলে আমার বয়স ছিল ১৫ বছর। আমি বললাম গেছিলেন মুক্তিযুদ্ধে? হ্যাঁ ইত্যাদি। কি করছেন আপনি? আমি কুরিয়ার ছিলাম। তো আমার মনে হয় মুক্তিযুদ্ধের দিকে যদি হিসেব টিসেব করে দেখবেন যে ৮০% মানুষ ওইরকম যারা সার্টিফিকেট পেয়েছে তারা বলবে আমি কুরিয়ার ছিলাম বা ছিলাম। কিন্তু গ্রামে গিয়ে যদি আপনি দেখেন, এবং আমরা তো কখনো মুক্তিযোদ্ধাকে পুরোপুরি বলছি না যে এই মুক্তিযোদ্ধা, তো আমার এই ১০০ গ্রামে যে আমি যে কাজ করছি, এই ১০০ গ্রামের আমি দেখতে পাচ্ছি যে বেশিরভাগ ক্ষেত্রে ৯৯ কেন ১০০% ক্ষেত্রেই কোনো সুবিধা মানুষ পায় না, কোনো সুবিধা মানুষ চায়ও না, সুবিধা আশাও করে না। এইটা খুব অবস্থাপন্ন, প্রভাবশালী, ক্ষমতাশীল মানুষদের আরো ক্ষমতাবান হওয়ার কথা। এবং গত ১০ বছর ১৫ বছরে আমার যেসব বন্ধু বান্ধব যারা সচিব ছিল তাদের মধ্যে অনেকেই কিন্তু ভুল বা ভ্রান্ত বা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে তারা এই করেছে। মুক্তিযোদ্ধার সার্টিফিকেট খুব বড় একটা কাজে লাগে এক্সটেনশনে, চাকরির এক্সটেনশন, চাকরির এক্সটেনশন, ২ বছর বেশি চাকরি করা যায়। হ্যাঁ, আরো বেশ কিছু বছর চাকরি। সো অনেক মুক্তিযোদ্ধা তৈরি হয়েছে, সকল ক্ষেত্রে তৈরি হয়েছে। অতএব যদি সুবিধার সঙ্গে এটা সম্পর্কিত হয় তাহলে বলবো যে এই ফেনোমেনাটা সাধারণ মানুষের ফেনোমেনা। কিন্তু শাহরিয়ার ভাই যেদিকে দৃষ্টি আকর্ষণ করছিল যে কিছু মুক্তিযোদ্ধা এরকম আছেন যে তারা আসলে তাদের সর্বস্ব দিয়েছেন এবং তাদের পরিবারের, তারাও কেউ চাইছে না। আপনি ৫,০০০ টাকা দিয়ে তো আর কোনো কথা নয়, তারাও কেউ চাইছেও না। তারা বিষয়টা, তারা সুবিধাও চাইছে না, তারা ফেক সার্টিফিকেট চায় না। আমাদের বাসায় একবার একটা কাজের লোক ছিল, ওকে আপনি যদি বলেন যে সে ২ বার গিয়ে বোমা ফাটিয়ে পাকিস্তানি ক্যাম্পের ভেতরে ঢুকেছে, আপনি তাকে মুক্তিযুদ্ধ বলবেন না? সেও কিন্তু এসে জীবনেও সে ভাবে না। আমার মামা যে ঢাকা শহরে বেশিরভাগ না হলে তার গ্রুপের সঙ্গে যতগুলো আর্মস ক্যারি করেছে, সে নিজেকে মুক্তিযোদ্ধাও ভাবে না। আমার ভাই একদিন আমাকে বলছিল যে আচ্ছা সার্টিফিকেট একটা থাকলে এখন বোধহয় ছেলের একটা চাকরির সুবিধা হতো। আমার মামা তো, আমার ভাইপো, সে একটা লেখা লিখেছে যে আমি মুক্তিযোদ্ধা হিসেবে কোনো সম্মান সুবিধা চাই না, তার বাবা হচ্ছে বীর প্রতীক। কিন্তু সেটা তো হচ্ছে একটা দিকে প্রশ্ন হচ্ছে যে আমরা যখন বিরতিতে ফিরে আসবো, কিন্তু রাষ্ট্রেরও তো কিছু দায়িত্ব থাকে। আসলে রাষ্ট্র যে দায়িত্বটা আমাদের দেশের মুক্তিযোদ্ধার ক্ষেত্রে করেছে যে এই একটা সুযোগ সুবিধার একটা পরিষদ তৈরি করছে, তাতে মুক্তিযোদ্ধাদের সম্মান বাড়েনি। আমি একটা সার্টিফিকেট দিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে, আপনি মনে করেন মুক্তিযুদ্ধের সকল ধরনের সুবিধা রদ হওয়া উচিত বা না থাকা উচিত? না, যেটা শাহরিয়ার ভাই যে কথাটা বললো যে যার প্রয়োজন আছে তাকে তো অবশ্যই বিষয় দেওয়া উচিত। রাষ্ট্র যদি বলে যে না সকল ক্ষেত্রে কিছু সুবিধা সব মুক্তিযোদ্ধাকে দেওয়া হবে, সেটা অন্য কথা।
কিন্তু যদি একটু ফোকাস করে যে যাদের এই সুবিধার প্রয়োজন আছে তাহলে হয়। কিন্তু দেখেন আপনি এই যাদের সার্টিফিকেট চলে গেছে তারা কি কারোর কোনো প্রয়োজন আছে সুবিধার ভাতার? প্রয়োজন নাই, তো কেন দিতে হবে? আমরা একটা বিরতি নিয়ে ফিরে এসে এই বিষয়ে শাহরিয়ার ভাই এবং মাননীয় মন্ত্রী আপনার কথা শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। মাননীয় মন্ত্রী, আমরা বিরতির সময় যে আলোচনা করছিলাম সেটি আসলে দর্শকদের সামনেও একটু তুলে ধরা দরকার। জনাব আফসান চৌধুরী একদম স্পষ্টতই বলছেন যে এই ধরনের সনদটা আসলে সনদ বাণিজ্যের দিকেই যাচ্ছে। আপনার কাছে এ ব্যাপারে কি মনে হয়? বিনয়ের সাথে ওনার মতের সাথে দ্বিমত পোষণ করি। সমাজে খারাপ লোক আছে তাই এর অর্থ কোনো ভালো মানুষ নাই এটা মনে করার কোনো কারণ নেই। বাংলাদেশে 16 কোটি মানুষ, হয়তো 10 লক্ষ লোক আপনি পাবেন না যে ক্রাইম করে, আর বাকিরা কিন্তু সৎ লোক, ভালো লোক। কাজেই 10 লক্ষ লোকের জন্য 16 কোটি লোকের আমি ঢালাওভাবে বলতে পারি না যে বাংলাদেশিরা, বাঙালিরা সব খারাপ। তেমনি কিছু মিথ্যা তথ্যধারী ভুয়া মুক্তিযোদ্ধার কারণে আমরা মুক্তিযুদ্ধের যে সম্মান সেটাকে বিতর্কিত করতে পারি না। সেই সমস্ত যারা এই ভুয়া সার্টিফিকেট গ্রহণ করেছে, নিয়েছে ভুল তথ্য দিয়ে, বা যারা দেওয়ার সাথে জড়িত, তাদের কার্যক্রমকে আমরা নিন্দা করি, ঘৃণা করি, এবং সেটা কিভাবে মানে সে থেকে পরিত্রাণ পাওয়া যায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, সেই কাজটাকে করা হলো আমাদের জাতীয় কর্তব্য বা দায়িত্ব। কিন্তু এটা জাতির কত বড় গৌরবের যে আমি ওয়ার হিরো, এটা কারো ভাগ্য হয় নাই। বললাম তো যে তৎকালে যুদ্ধে যাওয়ার মতো বয়সী যদি 2 কোটি লোকও ধরি, 2 লক্ষ লোক গেছে, 1% গেছে, তো 99 লোক যেতে পারেনি। আমি সেই গৌরব, আমি দেশের প্রধানমন্ত্রী হইতে পারবো, রাষ্ট্রপতি হইতে পারবো, মন্ত্রী হইতে পারবো, এমপি হইতে পারবো, কিন্তু মুক্তিযোদ্ধা হতে পারবো সেটাকে যে কলঙ্কিত করেছে, সেই কলঙ্ক মুক্ত করাটা আমাদের জাতীয় দায়িত্ব। না, ধরেন সেই আপনি একজন গর্বিত, আপনি একটু গর্বিত মুক্তিযোদ্ধা, আপনি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সন্তানদের একজন, আপনার জন্য সার্টিফিকেটটা কতটুকু জরুরি? প্রশ্নটা জরুরি সার্টিফিকেটটা না, আমার রেকর্ডটা জরুরি। কে কে মুক্তিযুদ্ধ ছিল 100 বছর পরে ইতিহাসের জন্য আমার সন্তান, আমার বংশধররা বলবে যে আমার পূর্বপুরুষ এরকম একজন হিরো ছিল, তারা হি হ্যাজ ক্রিয়েটেড দি বাংলাদেশ। জনাব শাহরিয়ার কবির, এই প্রসঙ্গে আমাদের দর্শকরা একটি বিষয় জানতে চাইছেন যে কোন ব্যক্তির মুক্তিযুদ্ধ হিসেবে সনদ বা প্রমাণপত্র নেওয়ার সুযোগ আর কতদিন উন্মুক্ত থাকা উচিত বলে আপনি মনে করেন, মানে ইনক্লুডেড হওয়ার ক্ষেত্রে তালিকার? না, আমার মনে হয় এটা মোজাম্মেল ভাই আপনাদের একটা সিদ্ধান্ত আমার মনে হয় নিতে হবে যে আপনারা, প্রথম কথা হচ্ছে সংজ্ঞাটা কি হবে। আমরা কিন্তু এখনো সংজ্ঞাই নির্ধারণ করতে পারিনি। এই যে সনদ যে দেওয়া হচ্ছে, এতকাল পর্যন্ত আমরা যেটা এসে করছি, যেটা কি ফোর্ট উইলিয়াম থেকে ভারতে যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে সেই তালিকা তাদেরকে আছে, এটা বোধহয় মোজাম্মেল ভাই 2 লাখের মতন, প্লাস মাইনাস 2 লাখ হবে। এই তালিকাটা আমাদের সরকারের কাছে আছে, কিন্তু এর বাইরে কিন্তু এটা মনে রাখতে হবে আমাদের স্থানীয়ভাবে দেশের অভ্যন্তরে কতগুলো প্রতিরোধ গ্রুপ ছিল, যেমন কাদেরিয়া বাহিনী ছিল, আফসার বাহিনী ছিল, হাতিয়ার বাহিনী ছিল, হেমায়েত বাহিনী ছিল। এরকম মুনতাসির মামুনের একটা বই আছে, এটা 13-14টা, এটা আফসানও জানে, এরকম 13-14টা গ্রুপ এখানে ছিল। এখন সমস্যা হচ্ছে ওই গ্রুপকে যখনই আপনি ক্লেম করবেন, এখন কাদেরিয়া বাহিনীর প্রধান হচ্ছে কাদের সিদ্দিকী। এখন ভারতীয় ইন্টেলিজেন্সের তথ্য বা ফোর্ট উইলিয়ামের তথ্য অনুযায়ী তাদের হচ্ছে যে কি এদের বাহিনীতে 2.5 থেকে 3 হাজারের মতো মুক্তিযোদ্ধা ছিল। এখন কাদের সিদ্দিকীর তিনি বলছেন যে কি সেখানে 20,000-এর ওপরে মুক্তিযোদ্ধা ছিল। এখন এটা তো যাচাই করবার কোনো সুযোগ নেই। এখন কাদের সিদ্দিকী যাকে বলবেন তাকেই তাহলে আমাকে মুক্তিযোদ্ধা হিসেবে মেনে নিতে হবে। এগুলো কতগুলো জটিলতা আছে যে স্থানীয়ভাবে। আবার অনেকে, যেমন আমি যদি বলি জাহানারা ইমামের স্বামীর কথা ধরুন, তিনি ইঞ্জিনিয়ার ছিলেন, সমস্ত ওই যে ম্যাপগুলো বার করে তিনি মুক্তিযোদ্ধাদেরকে দিয়েছেন ব্রিজগুলো ওড়াবার জন্য, এবং তারপর সেটা জানাজানি হয়ে গেল, পাকিস্তান আর্মি তাকে নিয়ে নির্মম অত্যাচার করলো, তিনি শহীদ হলেন মুক্তিযুদ্ধে। তাকে কি আমি মুক্তিযোদ্ধা বলবো না? তো এই যে একটা যে ক্রাইটেরিয়া দাঁড়িয়ে গেছে যে যারা প্রশিক্ষণ নিয়েছে, অস্ত্র হাতে যুদ্ধ করেছে, তাদেরই তালিকা আছে, বাকিদের কিন্তু তালিকা নেই। এখন এই সংজ্ঞাটাও কিন্তু আমাদেরকে এখন নির্ধারণ করা জরুরি হয়ে যাচ্ছে, এবং আমি মনে করি এটা এই সরকারেরই আমলে এটা হওয়া উচিত। জনাব আফসান চৌধুরী, আপনি কি মনে করেন এই প্রসঙ্গে? অবশ্য মাননীয় মন্ত্রীও প্রথমে কথা বলেছেন যে মুক্তিযুদ্ধের সংজ্ঞা নিয়ে, তিনি সংসদে বলেছেন যে সংজ্ঞা নেই। আপনার কাছে কি মনে হয় সংজ্ঞায়ন এবং তালিকাটির কি হওয়া উচিত? এই বিষয়ে আপনার মূল্যায়ন? সংজ্ঞায়ন এবং তালিকায় যদি রেকর্ডের কথা বলেন, তাহলে একটা রেকর্ড, যেটা শাহরিয়ার ভাই যেটা বলছে, এরকম একটা আছে এবং নাম্বার সহ আছে।
কিন্তু অন্য যে বিষয়টা হচ্ছে আপনার এই যুদ্ধের চরিত্রটা একটু দেখা দরকার। এই যুদ্ধে বেশিরভাগ ক্ষেত্রেই যারা ট্রেনিং নেয়নি বা ট্রেনিং এর মধ্যে থাকেনি তারা অংশগ্রহণ করেছে। আপনি যদি বলে দেন যে না তুমি যদি ভারতে গিয়ে ট্রেনিং না নিয়ে থাকো তাহলে তুমি মুক্তিযোদ্ধা না, এটা আপনি বলতে পারেন, কিন্তু সাধারণ মানুষের গণমানুষের ভাবনায় মুক্তিযোদ্ধা বলতে যে স্বাধীনতার জন্য কোনো না কোনো কিছু করেছে, এই সংজ্ঞানটা সহজ নয়। কিন্তু এটা এখন এত জলো হয়ে গেছে এই কারণে যে মুক্তিযোদ্ধাদেরকে আপনি যখন বলেন যে কিভাবে তুমি পেয়েছো মুক্তিযোদ্ধার সার্টিফিকেট, ও পরিষ্কারভাবে বলবে যে আমি পয়সা দিয়ে কিনতে পেরেছি। আমি আজকে গ্রামের মনে করেন যে এই গ্রামগুলোতে কাজ করি, সেখানে যারা কাজ করেছে তারা কিন্তু নিজেদেরকে কখনো মুক্তিযোদ্ধা ভাবেনি, তারা মনে হচ্ছে দেশের জন্য দায়িত্ব পালন করছে। আপনি যদি একটা দলকে এভাবে বলেন, আপনি মনে করেন নিয়মিত বাহিনী যারা সদস্য ছিল তারা ৭১-এর বেতন পেয়েছে, যারা গণবাহিনী অর্থাৎ ইরেগুলার যারা গেরেরা ছিল তারা বেতন পায়নি, তারা একটা ভাতা পেয়েছে। তো এখন কথা হলো যে আপনি ওইখানেও ডিভিশনটা করেছেন, এখন আপনাকে ঠিক করতে হবে আপনি কাদেরকে এই মুক্তিযুদ্ধ বলে স্বীকার করতে চান। এবং আমার মতে যেহেতু বিষয়টা বিতর্কিত হয়ে গেছে এইটা চলে যাবে না। কিন্তু রেকর্ডের কথা যদি বলেন তাহলে আপনি কি বলবেন যে তুমি কি প্রাতিষ্ঠানিক যুদ্ধেটায় অংশগ্রহণ করছো না অপ্রাতিষ্ঠানিক যুদ্ধে অংশগ্রহণ করছো? প্রচুর মানুষ মারা গেছে, প্রচুর মানুষ যে সারিয়া ভাই যাদের কথা বলছেন তারা কি হবে? তাহলে আপনি কি বলবেন যে না তুমি সার্টিফিকেট পাওনি বা সার্টিফিকেট পাওয়ার যোগ্য না বা তুমি অফিসিয়াল না, এরপর তুমি মুক্তিযোদ্ধা না? ওনার সাথে আসলে ওর কনসেপ্টের সাথে আমি একমত হতে পারিনি। প্রথমত মুক্তিযুদ্ধ বলতে শুধু অস্ত্র দিয়ে যুদ্ধ নয়, যে শিল্পী গান গেয়েছে, যে আমার বেতারটা পরিচালনা করেছে, যে আমার গাড়িটা ড্রাইভ করেছে, যে আমার রান্না করে দিয়েছে, যে আমার বিছনাটা পরিষ্কার করেছে, যে আমার ট্রেনটা পরিষ্কার করেছে, চিকিৎসা করেছে, সে হবে না কেন? যে খেলোয়াড় জনমত তৈরির জন্য কাজ করেছে, আপনি চরমপত্রের কথা বলেন, সে তার এই চরমপত্র শুনে মানুষ কত উদ্বুদ্ধ হয়েছে। কাজেই এগুলো কি মুক্তিযুদ্ধের অংশ না? নিশ্চয়ই সংজ্ঞার মধ্যে আসবে। এবং আমরা যেটা এখনো এটা হয়নি, মাত্র কমিটি হলো গত সপ্তাহে, আমি নিশ্চিত যে প্রত্যেকে, কেউ কলম যোদ্ধা ছিল, কেউ কণ্ঠশিল্পী, সে কণ্ঠ দিয়েছে মানুষকে উদ্বুদ্ধ করেছে, খালি অস্ত্র নিয়ে যুদ্ধ, কেউ রিপোর্টিং করেছে, ধরেন রিপোর্টটা এনাদের পৃথিবীতে প্রকাশ করছে, তাকে আপনি ধরবেন না। কেউ পাকিস্তান সরকারের আনুগত্য বাতিল করে বাংলাদেশের কতদিনের মধ্যে এই সংজ্ঞায়নটা হতে পারে? এটা আমি আগামী ৩ মাসের মধ্যে আশা করি। আপনার এই কমিটিতে কারা আছেন? মানে মূলত ৯ জন আছে, এর মধ্যে মন্ত্রিসভার সদস্য আছেন, আমাদের পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শাহজাহান খান সাহেব আছেন, সাবেক মন্ত্রী মোতাহার হোসেন আছে প্রতিমন্ত্রী, আপনার চিফ হুইপ, সাবেক চিফ হুইপ, এটা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। পুরোপুরি একটা রাজনৈতিক কমিটি হয়ে গেল না? ওয়াকার আছেন, মেজর ওয়াকার, এমনি ৯ জনের কমিটি, মন্ত্রী হলো পদাধিকার বলে সভাপতি। জনাব শাহরিয়ার কবির, এই যে কমিটিটা হয়েছে মুক্তিযুদ্ধদের চিহ্নিত করার ব্যাপারে বা সংজ্ঞায়ন করার ক্ষেত্রে, এটার সাথে কি আপনি কনসেপচুয়ালি একমত যে মানে কমিটিটি করে বা ঠিক করে দেওয়ার ক্ষেত্রে? না, আমি এখানে মনে করি মুক্তিযুদ্ধদের মধ্যে অনেক গবেষক আছেন, যেমন কর্নেল আমাদের সাজ্জাদ জহির আছেন, তিনি এটা নিয়ে কাজ করেছেন, আমাদের মেজর শামসুল আরেফিন, কিছু গবেষককে এখানে রাখা দরকার যারা পুরো জানে যে তথ্যগুলো কোথায় পাওয়া যাবে। তো এইগুলো কিন্তু মন্ত্রীদের পদাধিকার বলে, মন্ত্রী হলেই তিনি জানবেন, পূর্তমন্ত্রী তিনি মুক্তিযুদ্ধের সঙ্গে কি সম্পর্ক ছিল আমি জানি না, কিন্তু পদাধিকার বলে যদি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী পদাধিকার না, সেটাই আমি বলছি যে ধরুন মহিলা কে আছে, সাজেদা আপা কি আছেন আমি জানি না, আমি তো মনে করি যে মহিলা মুক্তিযোদ্ধাদের মধ্যে ১ নম্বরে সাজেদা চৌধুরীর নাম সেখানে থাকতে হবে। এরকম আমি মনে করি যে কমিটি যেটা উনি যতটুকু বললেন, আমি মনে করি যে কি না আরো এখানে সংযোজন দরকার, বিশেষ করে ওই মুক্তিযোদ্ধা গবেষকদের নাম আমি বলবো যারা এই নিয়ে গবেষণা করেছেন, লিখেছেন। আমি এই মুহূর্তে আমার তাৎক্ষণিকভাবে সাজ্জাদ জহির এবং মেজর আরেফিনের কথা মনে হয়। জনাব আফসার চৌধুরী, আপনি কি এই কমিটিতে কিছু যুক্ত করতে চান যে বা কমিটি সম্পর্কে কোনো মতামত দিতে না, চান? আমার মনে হয় যে কথাটা দরকার যে এটা একটা তালিকা করাটা কি, এটা কি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ না গবেষণার কাজ, সংজ্ঞায়িত করা, তাহলে এটা তো গবেষণার কাজ। এবং যারা মোটামুটি পুরো জিনিসটা বোঝে, শাহরিয়ার ভাই যে কথা বলেন, আমার মনে হয় প্রাতিষ্ঠানিকভাবে শুধুমাত্র আরিফিন এবং অন্য যারা আছেন, আরো অনেক নাম আছে। এই বিষয়টা যদি মোটামুটি
একটা আলোচনার মধ্যে আসে তাহলে অনেক সহজ হবে। এবং পরে ওইটা অনেক বিতর্কের ঊর্ধ্বে এটাতে থাকতে হবে। হ্যাঁ, আমার ধারণা যে মাননীয় মন্ত্রী এটা নিয়ে আরো একটু- আমাদের আছে একটা কমিটি, যেন সাজ্জাদ জহির সাহেবের কথা বলেছেন, বা আমাদের শাহরিয়ার ভাই, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ওনারাও একটা কমিটিতে আছেন। সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সাথে কারা সম্পৃক্ত ছিল বিদেশি, আচ্ছা, হ্যাঁ, পৃথিবীর মধ্যে যাদেরকে আমরা সম্মানিত করতে চাই, সম্মান জানাতে চাই, সেই কমিটিতে এই গবেষকরা ওনারা প্রত্যেকে আছেন। উনি যাদের নাম বলেছেন ওনারা ওইটা সকলে বিদেশিদের আছেন। সম্মাননা প্রসঙ্গে যখন আসলে আমরা একটা বিরতি নিচ্ছি, ওই ভিনদেশি বন্ধুদের নিয়ে সম্মাননা স্মারকের যে জালিয়াতির প্রসঙ্গ উঠেছিল সেটাতে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সেটা সম্পর্কে আমরা একটু শুনবো। এবং জনাব শাহরিয়ার কবির, আপনার কাছে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাইবো যে ৭১-এর দেশীয় ঘাতক অপরাধীদের সংগঠনের বিচারে নবম জাতীয় সংসদের সাথে দশম জাতীয় সংসদের সদস্য একটু পার্থক্য দেখা যাচ্ছে কিনা সেটিও যদি আপনি একটু পারেন। আসাম ভাইকে তো শুনতে চাইবো, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। মাননীয় মন্ত্রীর কাছে আমরা জানতে চাইছিলাম যে বিদেশি বন্ধুদের দেয়া সম্মাননা স্মারকের জালিয়াতদের বিরুদ্ধে এখন পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে, আদৌ কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? এই জিনিসটাও আপনার দুর্নীতি দমন কমিশন সমস্ত কাগজপত্র ইতিমধ্যেই নিয়েছেন সমস্ত, এবং ওনারা বোধ হয় পত্রপত্রিকার ভাষ্য অনুসারে যদি সঠিক থাকে ওনারা ইন্টারোগেশন চালাচ্ছেন, এটার উপর কাজ চালাচ্ছেন। এমনিতে যে সংসদ বিষয়ক কমিটি আছে, সে সাবেক মন্ত্রী যে এটা সভাপতি, অনেক কাগজপত্র এরকম বলছে যে এইটা একটা ইম্পেডিমেন্ট বা বাধা। আপনি কি সেরকম মনে করেন যে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বর্তমানে সংসদীয় কমিটির সভাপতি, এর একটা বাধা? কাজ করলে আমি মনে করি না যে কেউ বাধা, যদি কেউ কাজ করতে চায় আমি ন্যায়ের কথা কাজ করব, আরেকজন কথা আমাকে শুনতেই হবে, নট দ্যাট। তো পজিশনের জন্য এটা ভাবতেছে যে সাধারণ দৃষ্টিতে হয়তো বলা হচ্ছে যে যেহেতু তিনি হেড অফ দ্য কমিটি, কিন্তু এইটা দেখতেছে যে সাব কমিটি, সেই কমিটি তো উনি নাই, যেটা সংসদীয় সাব কমিটি, সেই কমিটির উনি সদস্য না, কাজেই বাধা হওয়ার কোনো কারণ নেই। জনাব শাহরিয়ার কবির, এর আমরা নির্ভর করে আপনার কাছে তাদের জানতে চাইছিলাম যে ৭১-এর ঘাতক এবং যারা অপরাধী আছে বিভিন্ন রকম মানবতার অপরাধ, তাদের তাদের যে বিচার প্রসঙ্গে নবম সংসদের আওয়ামী লীগ সরকার আর বর্তমান আওয়ামী লীগ সরকারের কি একটু পার্থক্য দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, এটার আগে আমি যেটা আলোচনা পুরোটা করতে পারিনি, আগের যে প্রশ্নটা ছিল কমিটির ব্যাপারে, তা আমি একটু খুব কনক্রিটলি যেটা মোজাম্মেল ভাইকে বিবেচনা করতে বলবো, যেটা হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধে সেনাবাহিনী, বিটিআর, পুলিশ, আমাদের সিভিল সার্ভিস, এটা তো একটা আছে, এগুলো খুব সহজ এবং এটা নিয়ে প্রচুর গবেষণা হয়েছে। ওই গবেষকদের আপনার যেমন রাখা দরকার, এবং আমি মনে করি আপনার ক্যাবিনেটে অনেক সিনিয়র এবং মুক্তিযুদ্ধের সংগঠক, যেটা হচ্ছে তোফায়েল আহমেদ থেকে শুরু করে সাজেদা চৌধুরী, এরকম হিসেবে জেনারেল শফিউল্লাহ, যিনি প্রথম সেনা প্রধান ছিলেন মুক্তিযুদ্ধের পর, এরকম কিছু ব্যক্তিত্ব, যেটা এবং আফসান যেটা বলছিল মেজর ইয়ের কথা, কামরুলের, যিনি সামরিক বাহিনীর ইতিহাসটা লিখেছেন, আমাদের মেজর আরিফিন লিখেছেন বিডিআর এবং পুলিশের যে ইতিহাস, এই ধরনের ইস্যুদেরকে আপনার কিন্তু এখানে রাখতে হবে। এবং মহিলাদের ব্যাপারটা আপনি বললেন যে কি বিশাল অবদান আমাদের মুক্তিযুদ্ধে, এই কমিটিতে একজন মহিলা থাকবে না, বিশেষ করে সাজেদা আপার মতন নিষেধ যেহেতু আপনাদের এখানে আছেন পার্টিতে শীর্ষ নেতাদের মধ্যে, এই কমিটিটা নিয়ে আপনি একটু সিরিয়াসলি, আমি মনে করি এটার পাঠক আপনাদের দর্শক যেটা প্রশ্ন করেছেন, এটা এখনই শেষ করে দেওয়া দরকার। অনন্তকাল ধরে কে মুক্তিযোদ্ধা কে মুক্তিযোদ্ধা নয়, এই বিতর্ক আমরা চালাতে পারি না। যুদ্ধাপরাধীদের আশাবাদী যে এই ক্যালেন্ডার ইয়ারের মধ্যেই এটা it should be settled once for all. আচ্ছা, যদি আপনার এবং ন্যাশনাল আমার সেই কমিটিতে, চেষ্টা থাকবে। আপনার মূল কমিটিতে না হলে আফসান যেটা সাজেস্ট করেছে, আপনি গবেষকদের নিয়ে একটা সাব কমিটি করুন, যারা এই নিয়ে গবেষণা করেছেন, আপনাদেরকে সহযোগিতা করতে পারেন। সাজেশন নিশ্চয়ই আমরা তাদের সহযোগিতা নিয়ে, যাদের সহযোগিতার প্রয়োজন হয় একটা সঠিক দলিল তৈরি করার জন্য, তালিকা তৈরি করার জন্য, সেটা ইনশাল্লাহ। বিচারের ব্যাপারটা এটা কিন্তু, এটা মোজাম্মেল ভাই আছেন সেখানে, তারও একটা বড় দায়িত্ব এখানে। কিন্তু আমি বলবো যে 2013 সাল পর্যন্ত বিচার অনেক বাধা বিপত্তি, বাইরে থেকে ভেতর থেকে বহু অন্তর্ঘাত হয়েছে, বাইরের হস্তক্ষেপ বলুন, জামাতের
বহুমাত্রিক চক্রান্ত, এগুলোকে অগ্রাহ্য করে, রসদের সীমাবদ্ধতা সবকিছু অগ্রাহ্য করেও 2013 সালে আমরা কিন্তু 10 জনের মামলার নিষ্পত্তি করেছি, তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি হয়েছে, একজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেছে। কিন্তু 14 সালে নির্বাচনের পর থেকে এই পর্যন্ত 6 মাস 7 মাস হতে চলেছে, এখন পর্যন্ত ট্রাইব্যুনাল যে কার্যক্রম, এটা শুধু হতাশ নয়, আমরা অত্যন্ত ক্ষুব্ধ। এটা পরিষ্কারভাবে বলতে হবে। জানুয়ারি থেকে আমরা যেটা দেখছি, ট্রাইব্যুনালের ভেতরে কতগুলো সংকট তৈরি হয়েছে, এবং এটা আইনমন্ত্রীর নজরে আমরা বহুবার এনেছি যে আপনার প্রসিকিউশনের মধ্যে গন্ডগোল, এইটা আপনি মেটান। ডিফেন্সের ব্যাপার তো সেটা তো জামাত একরকম করে করছে। এখন ডিফেন্স আর প্রসিকিউশন যদি এক ভাষায় কথা বলে, বহু ক্ষেত্রে আমরা যেটা পয়েন্ট আউট করেছি, তো এইগুলো কিন্তু এই ভেতরের যে সমস্যাগুলো, এগুলো যদি আমরা মেটাতে না পারি, যে বিচারের আমরা প্রত্যাশা করছি এবং গোটা জাতি তাকিয়ে আছে এই সরকারের দিকে, যে এই সরকারের সময় বিচার সম্পন্ন হবে, শেষ হবে। বিচার তো অনন্তকাল তো চলবে না। যুদ্ধাপরাধীরা মারা যাচ্ছে, সাক্ষীরা মারা যাচ্ছে, যারা ভিকটিম যারা, তারা মারা যাচ্ছে, তো বিচার কার জন্যে? রাইট। তো সেই জন্য আমরা মনে করছি যে কি 42 বছর আমরা তো অপেক্ষা করেছি, এটা দ্রুত করতে হবে। যত সমস্যাগুলো আছে দ্রুত এগুলো নিষ্পত্তি করে ট্রাইব্যুনালটাকে গতিশীল করতে হবে। জনাব আফসান চৌধুরী, আপনি কি এই বিষয়ে কিছু যুক্ত করবেন, যে আসলে ওই সরকারের আমলের বিচার নিয়ে আগ্রহ আর এই সময় বিচার নিয়ে আগ্রহ? না, আমি বিচার ব্যবস্থা তো সারিয়ার ভাই বলেছেন। আমি বিচারের চেয়ে যেটা মনে করি একটা দিক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে আমাদের স্বীকার করা উচিত। তাদেরকে মুক্তিযোদ্ধাও বলার দরকার নেই, তাদেরকে সনদও দেওয়ার দরকার নেই, সুবিধাও দেওয়ার দরকার নেই। কিন্তু যেটা হয়েছে, আমাদের দেশে বিভিন্ন স্তরে মুক্তিযোদ্ধাটা হয়েছে। তো এখন আমরা সাধারণত যারা আমলা আছেন তাদেরকে আমরা জানি, আমরা যারা যোদ্ধা আছেন, সৈন্য আছেন, তাদের জানি। কিন্তু খেয়াল করুন যে সাধারণ মানুষ এবং সাধারণ একটা সৈনিক একটাও বই লেখেনি তার অভিজ্ঞতার উপরে। তো আমার কাছে মনে হচ্ছে ক্রমে এই ব্যবধানটা কিন্তু বাড়ছে। ক্রমেই যারা ক্ষমতাবান, এটা সামাজিকভাবে হোক, অর্থনৈতিকভাবে হোক, এটা তাদের বয়ান পরিণত হচ্ছে। আর সাধারণ মানুষ, যে আমি এই জন্য বলছি, যেহেতু আমি গ্রামে মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করি, তাদের বয়ানটা আমরা শুনতেও পাই না, জানতেও পারি না। এমনকি এটা আমার কাছে খুব মনে হচ্ছে, আমি যখন ইন্টারভিউ করেছি, আমি শফিউল্লাহ সাহেবকে 3-4 বার করেছি, তার একটা ধরনের কথা এবং ওই সিপাহী নান্নু মিয়ার কথা সম্পূর্ণ ভিন্ন। তো এই বহুমাত্রিকতাটা আমাদের তো মুক্তিযুদ্ধের চরিত্র। আমাদের যে গ্রামের যে মানুষটা আছে, যে যুদ্ধ করেছে বলতে আমি বিভিন্ন রকম অংশগ্রহণ করেছি, যে মেয়েটা ছিল করেছে, তার বয়ানটা আপনি এই অবস্থাপন্ন ক্ষমতাবানদের বয়ানে থাকছে। এখানে আমি একটা যুক্ত করে, যেটা কর্নেল জামান আমাদেরকে বলেছিলেন, 7 নম্বর সেক্টর আমাদের অধিনায়ক, তিনি কিন্তু প্রথম যে এই যে খেতাব যখন দেওয়া হচ্ছে, এটা তিনি প্রতিবাদ করেছিলেন যে খেতাব দিয়ে এই ডিসক্রিমিনেশন করার দরকার নেই, কিভাবে আমরা মূল্যায়ন করব কে বীর উত্তম, বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম। উনি একটা ঘটনা বলেছিলেন তার এই যে এলাকার রাজশাহীতে, যখন তারা রাজশাহী ক্যাপচার করতে আসবেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে, বলে ফজরের নামাজের আগে, তখনও সূর্য ওঠেনি, গ্রামের একজন শাককুড়নি বুড়ি তাদের পুরো কনভয়কে গতিরোধ করেছেন। বলেছেন যে কি তোমরা তো কয়েকদিন ধরে যাচ্ছ, আমি জানি আজকে সকালে এখান দিয়ে যাবে, কালকে পাকিস্তানি সৈন্যরা এখান দিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে কি সব পুঁতে রেখে গেছে। কনভয় থামিয়ে তারা মাইন ডিটেক্টর দিয়ে দেখলেন সারা রাস্তার সামনে মাইন বসিয়ে চলে গেছে। বলে এই এক বুড়ির জন্য আমাদের গোটা কনভয় রক্ষা পেল। উনি বলেছিলেন যে যদি বীরুত্তম যদি কাউকে দিতে হয়, ওই গ্রামের শাককুড়নি বুড়িকে দিতে হবে, বলে যার আমি নামটাও তখন জিজ্ঞেস করিনি। এরকম মানুষ তো, এটা যে গণযুদ্ধ বলছি আমরা, প্রত্যেকটা মানুষই তো মুক্তিযোদ্ধা ছিল। আমি এই ঘটনাটা বলবো যে শাহরির ভাই বলেছেন বলে, চিকনাগুলি যুদ্ধ হয়েছিল 16 তারিখে, এটা কর্নেল সিআর দত্ত বলেছেন। ওইখানে একটা পর্যায়ে যখন যুদ্ধে পাকিস্তান আর্মির ওই বাংকার ভাঙতেই পারছে না, একজন হাবিলদার তার ওই সাবমেশিন গানটা নিয়ে সে বলল অপেক্ষা করে লাভ হবে না, বললো যে আমাকে সিআর দত্ত বলছে যে সরাসরি মৃত্যুর দিকে লোকটা গুলি করতে করতে এগিয়ে গেল, পুরো পৌঁছলাম কিন্তু পাকিস্তান আর্মি শেষ হয়ে গেল। তিনি বলছেন যে আমি একে বীর শ্রেষ্ঠ খেতাবের জন্য নমিনেশন দিয়েছিলাম, একটা খেতাবও পাইনি। তিনি বলেন আমার গোটা যুদ্ধের সবচেয়ে বড় দুঃখ হচ্ছে যে ও পাইনি। এই খেতাবের ক্ষেত্রে এই ধরনের উপাধি দেওয়া, খেতাব দেওয়াটার মধ্যে সমস্যা থেকেই। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে জনাব মোজাম্মেল হক, আপনার কাছে জানতে চাইবো যে মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য, আপনি যখন মুক্তিযুদ্ধ করেছেন, আপনারা যখন মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট ছিলেন, অন্যতম লক্ষ্য ছিল রাজনৈতিক অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা। 22 বছর পরে, 42 বছর পরে এসে তার অধিকার
আপনি কোন জায়গায় দেখতে পাচ্ছেন? দুই একটি মোটা দাগে যদি কথা আমি বলে রাখি, সেটা অনেকটা যে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন, সুইস ব্যাংকে বাংলাদেশের টাকার হার বৃদ্ধি, 5 বছর থাকায় সংসদ মন্ত্রীদের সম্পদ হাজার হাজার গুণ বৃদ্ধি, 22 পরিবারের জায়গায় 2200 পরিবার, এগুলি মাথায় রেখে যদি একটু বলেন আপনারা, আমরা একটু বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব মোজাম্মেল হক, মুক্তিযুদ্ধের যে লক্ষ্য নিয়ে, রাজনৈতিক এবং গণতান্ত্রিক এবং অর্থনৈতিক মুক্তির যে লক্ষ্য নিয়ে আপনারা মুক্তিযুদ্ধ করেছিলেন 42 বছর পরে এসে, দেখেন 75-এর পর প্রায় 3 যুগ যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, সেই অপশক্তি ক্ষমতায় থাকার কারণে যে জঞ্জাট হয়েছে সেগুলো পরিষ্কার করার জন্য যেমন আমাদের সংবিধানে হাত দেওয়া হয়েছিল, মুক্তিযুদ্ধের চেতনাকে সাম্প্রদায়িক রাজনীতির জন্য কথা বলা হয়েছে, সেগুলোকে বাদ দেওয়ার পরেই এই যে যেখানে আপনি যাচ্ছেন যে নির্বাচনটা কেমন হলো, নির্বাচনে যে দল না আসে তাকে তো কেউ চাবুক পেরে আনতে পারে না। না আসার যে কি কারণ ছিল এটা জাতি তো বুঝতে ব্যর্থ হচ্ছে। তারা সংবিধান মানে না, সাংবিধানিকভাবে তারা আসবে না, না আসলে কি করা যাবে? লেট দেম বার্ক, তারা যা করছে করতে পারে। এবং যদি 23 তারিখে যদি 5 জানুয়ারি নির্বাচন না হতো, তো 23শে জানুয়ারি তার মেয়াদ শেষ হতো, 24শে জানুয়ারি কি হতো? এদেশে একটা অসাংবিধানিক সরকার আসতো। তবে গণতন্ত্রকে হত্যা করার জন্য অসাংবিধানিক সরকার আসতো, এইটার যারা নাকি আপনার যারা অ্যাপ্রিসিয়েট করেন, তারাই বলতে চান যে এটা এমনিতে মোটের উপর মুক্তিযুদ্ধ যে লক্ষ্য নিয়ে আপনি এবং যুদ্ধ করলেন সেটা মোটামুটি পূরণ হয়েছে না। সেটা এখনো অর্থনৈতিক যে বৈষম্য সেটা দূর হয় নাই, কারণ দুইটা লক্ষ্য ছিল, একটা অসাম্প্রদায়িক রাজনীতি আর একটা হচ্ছে অর্থনৈতিক যে আপনার সমবন্টন হয়তো সম্ভব না, ইকুয়াল ডিস্ট্রিবিউশন, কিন্তু ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ সম্পদের অন্তপক্ষে আপনার কি ব্যবহার, অসম বন্টনটা যেন না হয়, সেইটা এখন গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলেন, সেই গণতন্ত্র না এখন নেই। গণতন্ত্র অর্থ দুইজনের দিকেই দেখতে হবে। আপনার যেমন একটা করার অধিকার আছে, আমার একটা না করার অধিকার আছে, কিন্তু সেখানে গণতন্ত্র কিভাবে ব্যাহত হয়েছে আপনারা দেখেছেন। 5 জানুয়ারির আগে হঠাৎ করে আপনাদেরকে মিডিয়াকে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াকে খবর দিয়ে নিয়ে পেট্রোল বোমা মেরে 5 মিনিট পরে উধাও। আমরা 30 বছর, পাকিস্তান আমলে 23 বছর, বাংলাদেশে আরও 30 বছর, 52-53 বছর আমরা বিরোধী দলের রাজনীতি করেছি। আমরা মিটিং করেছি, মিছিল করেছি, বরঞ্চ মিছিলে আমাদের নেতাকর্মীরা মৃত্যুবরণ করেছে। আর গত এই তথাকথিত যাদের জন্য আপনাদের এই মায়া কান্না, তাদের সময় দেখা যায় যে তাদের মিছিলটা ছিল পুলিশ হত্যা করার, মানুষ হত্যা করার, পেট্রোল বোম দিয়ে যাত্রী পুড়িয়ে দেওয়ার ইত্যাদি। এইটা এরকমই হয়। আমাদের একদমই সময় শেষ। জনাব আফসার চৌধুরী, আপনি যদি কি মন্তব্য করেন এই বিষয়ে, যে আসলে আমরা মুক্তিযুদ্ধের লক্ষ্য? আমার মনে হয় মানুষ যখন মুক্তিযুদ্ধ করতে গেছে, তারা মাথায় যে আমি 10টা জিনিস পাবো, 20টা জিনিস পাবো, এটা নিয়ে যায়নি। তারা গেছে যে আক্রমণ হয়েছে, তারা বাধা দেবে, তারা দেশ স্বাধীন করবে। অতএব তাদের আকাঙ্ক্ষা কি ছিল আমি বলতে পারবো না, তবে তারা বাস্তবের দিকে তাকায়, এখনকার সময়ের দিকে তাকায়, সেখানে তারা ভালো আছে এটা বলা যায় না। খারাপ আছে আমি বলবো যে এর চেয়ে খারাপ থাকতে পারতো, ততটা খারাপ নেই। যেন শারীরিক কবির, আপনি যদি শেষ কথা বলেন। না, চেতনা তো অবশ্যই ছিল, আমরা পাকিস্তানের চেয়ে ভালো থাকবো, ভালো অর্থে যেটা মোজাম্মেল ভাই বললেন, যেটা একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হবে না, সেগুলো কিন্তু সেখানে এখনো আমরা কিন্তু অনেক দূর আমাদের যেতে হবে। কিন্তু অনেকটা তো অর্জিত হয়েছে মুক্তিযুদ্ধের কারণে। বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ একটা স্বাধীন মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বহু উপরে গেছে, সেটা তো অস্বীকার করা যাবে না। আমরা আশা করব যে বাংলাদেশ এই অব্যাহতভাবে এগিয়ে যাবে। জনাব মোজাম্মেল হক, জনাব শাহরিয়ার কবির, জনাব আফসার চৌধুরী, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।